রমজানের আগ মুহূর্তে বেড়েছে মাছ ও মুরগির দাম, বাড়তি লেবু শসা ও বেগুনের দরও। কমতির দিকে খেজুর, ছোলা, চিনি। আজ থেকে শুরু সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ বিক্রি। শেওড়াপাড়ায় গভীর রাতের আগুনে পুড়ল কাঁচা বাজার। রমজান সামনে রেখে তোলা মালামাল পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। অনুমোদন ছাড়াই ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের ছড়াছড়ি। এতদিন রাজনৈতিক কারণে নেওয়া যায়নি ব্যবস্থা, এবার বন্ধ করতে অভিযানে প্রশাসন, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। প্রায় 4 মাস পর ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 600 কোটি টাকা। 2.5 মাস পর সর্বোচ্চ প্রধান সূচক। দর বৃদ্ধিতে আধিপত্য জেড ক্যাটাগরির কোম্পানির। এবং কানাডা মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রুডোর। 25% মাসুল গুনতে রাজি নয় ইইউ, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব রমজানের বাজার নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার সাথে আলোচনায় ফিরব, তার আগে আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জেনে আসি। আলোচনা শুরু করার আগে আজকের বাজার পরিস্থিতি এবং রমজান উপলক্ষে সরকারের উদ্যোগের ফিরিস্তি জেনে নেব আমাদের দুই সহকর্মী MS আরেফিন এবং ফরহাদুর রহমানের কাছে। আরেফিন জানাবেন কারওয়ান বাজারের পরিস্থিতি, আর বাড্ডা থেকে ফরহাদ জানাবেন রমজান উপলক্ষে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির খবর। প্রথমেই যাব আরেফিনের কাছে। আরেফিন, মাসের শেষ শুক্রবার ক্রেতা বিক্রেতাদের হাকডাক কম থাকলেও আসন্ন রমজান ঘিরে কিন্তু এই শুক্রবারটিতে প্রচুর কেনাবেচা হচ্ছে বাজারে। যদিও রমজান 1-2 দিন বাকি, এরই মধ্যে কিন্তু বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। এর মধ্যে মুরগির দাম বাড়তির খবর আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা বলছেন যে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে সব থেকে বেশি বেড়েছে দেশি মুরগির দাম। তারা জানিয়েছেন যে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত দেশি মুরগির দাম বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম একই রয়েছে। একই সঙ্গে যদি বলতে চাই, রমজানে মাংসের কিছুটা চাহিদা থাকে, সেই অনুযায়ী কিন্তু মাংসের বাজারেও আমরা কিছুটা বাড়তি দাম লক্ষ্য করেছি। আজকে খাসির মাংস যেটা গত সপ্তাহে 1150 থেকে 1200 টাকায় বিক্রি হতো, আজকে কিন্তু সেটি 1250 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে গরুর মাংসের দামও কিন্তু কিছুটা বাড়তির দিকেই রয়েছে। গত সপ্তাহে 750 টাকায় গরুর মাংস বিক্রি হলো, আজকে বিক্রেতারা 780 টাকায় আসলে বিলবোর্ড ঝুলিয়ে রেখেছেন এবং তারা বলতেছেন যে 780 টাকা লেখে রাখলেও ক্রেতাদের অনুরোধে তারা কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কম রাখতে পারছেন। অর্থাৎ বলতে পারি যে গরুর মাংসের বাজারও কিন্তু কিছুটা চড়ার দিকে। এছাড়া মাছের বাজারের খবর যদি জানাতে চাই, সেখানেও কিন্তু দাম বাড়তির খবরই আমরা পেয়েছি। শিং, কই, রুই থেকে শুরু করে সব ধরনের মাছই কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যদিও আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে আসলে 20 থেকে 50 টাকা না, এটি আরও বাড়তি 100 থেকে 200 টাকার মতো দাম বেড়েছে মাছের বাজারে। এছাড়া রমজানের নিত্যপণ্য যেগুলো জরুরি ভোগ্যপণ্য, সেগুলোর দাম যদি আমি জানাতে চাই, ছোলা, চিনি, খেজুর এসবের দাম কিন্তু কমতির দিকেই রয়েছে গত বছরের তুলনায়। আমাদেরকে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে এবার শুল্ক কমানোয় বাজারে যথেষ্ট সরবরাহ রয়েছে, যে কারণে পণ্যের মোটেও ঘাটতি নেই, যে কারণে তারা কিছুটা সস্তা দামি বিক্রি করতে পারছেন। এছাড়া রমজানের আর যে সব জরুরি পণ্য এর মধ্যে রমজান মাসে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করার যে প্রচলন গত কয়েক বছর যাবৎ আছে, সেটি কিন্তু এবছরও পরিচালনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আজকে যেটির উদ্বোধনী অনুষ্ঠান চলছে মূলত, আর আমরা এখানে যেটি দেখছি আসলে ঢাকার যে সকল স্থানে এই সকল জিনিসপত্র দুধ, ডিম, ব্রয়লার মুরগি এবং গরুর মাংস বিক্রি হবে, সেগুলোর জন্য গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেগুলোতে মূলত 25টি স্থানে এই
জিনিসগুলো তারা বিক্রি করবেন। এবং সেখানে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে 1 লিটার দুধ 80 টাকা, ডিম 114 টাকা ডজন, ব্রয়লার ড্রেসড মুরগি যেটি 250 টাকা কেজি এবং গরুর মাংস 650 টাকা কেজিতে তারা বিক্রি করবেন। এবং আজকে যেটি আমাদেরকে আরো জানানো হয়েছে, আজকে প্রথম দিন 1000 কেজি গরুর মাংস সহ অন্যান্য পণ্য বিক্রি করা হবে। এছাড়া প্রতিদিন অন্যান্য যেসব পণ্য, গরুর মাংস 2500 কেজি, 2500 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, 500 লিটার দুধ প্রতিদিন 6000 লিটার এবং 60,000 পিস ডিম কিন্তু ঢাকার মোট 25টি স্থানে বিক্রি করা হবে এই মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতা এখানে যারা করবেন, প্রাণী সম্পদ ডেয়ারি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটারিং ফার্মার্স অ্যাসোসিয়েশন, প্রান্তিক খামারিরাও কিন্তু এই কার্যক্রমে সহযোগিতার কথা তারা বলছেন, জানিয়েছেন আমাদেরকে। এবং তারা যেটি বলছেন, রাজধানীর 25টি স্থান নির্ধারণ করা হয়েছে যে সকল এলাকায় জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষদের সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই সকল জায়গাগুলো তারা প্রাধান্য দিয়ে স্থান নির্ধারণ করেছেন এবং বিভিন্ন বস্তি এলাকায় তারা প্রাধান্য দিয়েছেন। এবং এই সকল এলাকায় মানুষজন এই সুলভ মূল্যে জিনিসপত্রগুলো পাবেন। যেটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তারা মূলত এই রমজান মাসে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে কম মূল্যে, বাজার থেকে কিছুটা কম মূল্যে তারা এই মাংস এবং এই ডিম দুধ তারা বিক্রি করবেন। তবে আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, কারণ বাজারে আমরা যেটি দেখেছি তার কাছাকাছি দামেও কিন্তু সকল পণ্য পাওয়া যায়। ক্রেতারা তারা বলছিলেন যে আরেকটু কম দামে এবং আরেকটু সুলভ মূল্যে যদি পাওয়া যেত তাহলে কিন্তু আরো সুবিধা হতো তাদের জন্য। তো বেলুনবাড্ডা থেকে এই কার্যক্রমের সবশেষ এই ছিল আমার কাছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বাড্ডাতে, তার আগে ছিলাম কারওয়ান বাজারে। তো আমরা যেটা দেখছিলাম আর কি, রমজানের বাজার পরিস্থিতি সম্পর্কে জনাব হুমায়ুন কবির, সে বিষয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে রমজান উপলক্ষে যে বাজারে মানে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেন বাড়ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রমজান মাসে কিছু কিছু পণ্যের চাহিদাও বাজারে বেড়ে যায় এবং বর্তমান সরকার কিন্তু এই পণ্যের চাহিদা যেহেতু বাড়ছে বা বেড়ে যায়, এটা কিন্তু সরকার আগে থেকে হুঁশিয়ার হয়েছে এবং সরকারকে আমরা বারবার এটা নিয়ে তাকাতে দিছি যে রমজান আসলে দাম বেড়ে যায়। এটা যদি আমরা তাৎক্ষণিকভাবে বাজারে যদি আমরা গিয়া এই পণ্য আনতে চান তাহলে কিন্তু দাম ওই উপরেই পাওয়া যায়। এটা যদি সরকার শুল্ক হার কমায়, এটা ভোক্তাদের পর্যায়ে পৌঁছানো, এটা ব্যবসায়ীরা শুধুই লাভবান হয়। যার জন্য সরকারের কাছে আমাদের একটা আবেদন ছিল যে কমপক্ষে 2-3 মাস আগে যেন এই পণ্যটা সংগ্রহ করে, এবং বর্তমান সরকার কিন্তু এটা সেভাবে সংগ্রহ করছে। যার জন্য খাতুনগঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই ছোলা, তারপরে আমরা খেজুর, চিনি এগুলি কিন্তু আসে। সবচেয়ে বাজারে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমাদের সোয়াবিন তেল বাজারে কিন্তু অ্যাভেলেবল না। আমি গতকালকে বাজার খুঁজে দেখছি 175 টাকা সরকারের যে বাইরে দেওয়া যে সোয়াবিন তেল, সেই সোয়াবিন তেল 200 টাকা বিক্রি হচ্ছে। এবং কোথাও কোথাও পাম অয়েল যেটা সেটার বোতলের মধ্যে সোয়াবিন তেল বিক্রি করা হচ্ছে, নকল সোয়াবিন তেল হয়েছে এটা। তারপরে পাম অয়েল সুপার যেটা, সেটাও দেখা গেছে বোতলে ভরে তারা ওইটা হচ্ছে। আবার ওই দিন 2-3 দিন আগে দেখলাম যে ড্রাম ওই বোতল কেটে নিয়ে ওই সোয়াবিন তেলের ড্রামই নিয়ে ভরতেছে, ওই ড্রাম বেড়ে বিক্রি করছে। তো দেখা যাচ্ছে যে এগুলোর তো উৎপাদন খরচ বাড়েনি, আবার পরিবহন খরচও বাড়েনি, তাহলে হঠাৎ করে দাম কিভাবে বেড়ে গেল? দাম তো বাড়াইবার কোনো সুযোগই নেই, কোনো প্রয়োজনও নাই, হয় না। কিন্তু এটা ব্যবসায়ীদের কাজসাজি। ব্যবসায়ীরা মনে করে যে আমাদের দেশের ব্যবসায়ীরা, তো সব ব্যবসায়ীর কথা বলবো না, অধিকাংশ ব্যবসায়ী অসাধু। আমরা তাদের সাথে আলোচনা করে দেখছি। কারণ গতকালকে আমরা দেখলাম যে কারওয়ান বাজারে একটা দোকানের মধ্যে রেট দেওয়ার পর দেখলো যে তার এখানে 120 কার্টন সোয়াবিন তেল আছে, অথচ তার ডিসপ্লেতে কোনো সোয়াবিন তেল নেই। যা গেলে বলে সোয়াবিন তেল আমার কাছে নাই। আপনারা তো দেখা যাচ্ছে ক্যাব এটা আগে থেকেই কাজ করছেন, তো আপনাদের যে সংস্থাটি বিভিন্ন কাজ করছে এবং বিভিন্ন অন্যান্য সংগঠনের সাথে কথা বলেছেন, মানে আপনারা কতটুকু সন্তুষ্ট এতে, আর আপনাদের পদক্ষেপগুলোকে আসলে এবং যে পরামর্শগুলো দিচ্ছেন, প্রস্তাবগুলো কতটুকু সরকার আসলে আমলে নিচ্ছে বলে আপনার মনে হয়? আমরা সাধারণত ভোক্তা অধিদপ্তরের সাথে কাজটা করি। ভোক্তা অধিদপ্তরের সাথে কিন্তু আমরা একাত্মতা ঘোষণা করে কাজ করছি। এই যে বাজারে যে অভিযানগুলি হচ্ছে, এগুলোর কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে, আমাদের ক্যাবের থেকে প্রতিটা ঢাকা শহরে যেমন 10টা স্পটে তারা লোক দিবে, বাজার দিবে, সেটা কিন্তু অভিযান হবে। সেখানেও কিন্তু আমাদের ক্যাবের লোক আছে। ভোক্তা অধিদপ্তর তো সব আইটেম তারা ইম্পোর্টও করে না, বাণিজ্য মন্ত্রণালয় যেগুলি করে এগুলির উপরে তাদের অধিকার থাকে। এখন ধরুন আমরা যে মাংসের দাম, আমি আজকে দেখে আসলাম উত্তরাতে 1000 টাকা আর 800 টাকা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করতেছে। এক লেবু যেটা 5 টাকা ছিল সেটা আজকে দেখা যাচ্ছে 20 টাকা। একটা লেবুর দামে, একটা লেবুতে 15 টাকা বাড়ছে। 80 টাকা হইলো লেবুর হালি। আগামীকাল বা পরশুদিন রোজা শুরু হয়ে যাবে আর কি। তো এই ধরনের যেটা আছে, এটা সরকারের যে মনিটরিং যেটা যেভাবে করে, এক ভোক্তা অধিদপ্তর মনিটরিং করলে হবে না। এটার জন্য আরও সরকারের যে এজেন্সিগুলি আছে, বাণিজ্য মন্ত্রণালয় শুধু সব আইটেম তো করে না। আমরা চালের দাম এমনিতেই কিন্তু 10-12 টাকা প্রতি কেজি চালের মধ্যে বেড়ে গেছে। তারপরে আমরা যদি আসেন মাংসের বাজার, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় করবে,
এটা তাদেরকেই এই বাজারে যেটা বলতেছে সরকার, এটা ভোক্তারা পাচ্ছে কিনা এটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মুরগির দাম যদি বলা হয়েছে 10 থেকে কোনো বাজারে দেখা যাচ্ছে 20 টাকা পর্যন্ত আপনার ব্রয়লার মুরগির দাম পড়ছে। আর যেটা আমরা দেশি মুরগি বলি এটাতে 70 থেকে 80 টাকা একটা মুরগির 1 কেজি মুরগির দাম বাড়ছে। এগুলি দেখার দরকার সরকারের। শশা হঠাৎ করে তো শশার দাম বাড়ার কোনো কারণ নেই। আপনাদের উদ্যোগে যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, তো এখানে আপনাদের কিছু প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাগুলো আসলে কতটুকু প্রতিফলিত হচ্ছে এখন বাজারে এসে আপনার মনে হয়? কি যে সরকারের যারা এইটার সাথে এটাকে অ্যাক্টিভ করার জন্য যেসব অফিসারের দরকার, সব অফিসাররা কিন্তু সরকারকে সমানভাবে সহযোগিতা করতেছে না। কোনো জায়গাতে দেখা গেছে ডিসি অফিস অত্যন্ত অ্যাক্টিভ, এবং এটা আমরা আলুর বেলাও দেখছি, কিন্তু কোনো জায়গাতে দেখা গেছে সব ডিসি সাহেবরা এটা সেইভাবে সমানভাবে তারা এটা নিতে চায় না, মনে করে যে তার জন্য এটা বাড়তি কাজ, এটা সরকারের অন্য কোনো সংস্থা করবে। তো এই ধরনের কিন্তু সরকারের মধ্যে অসহযোগিতা সরকারের কর্মকর্তাদের মধ্যেও রয়ে গেছে, যার জন্য গিয়া সরকারের যে উদ্দেশ্য, সরকারের কিন্তু আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে সরকার চেষ্টা করতেছে, কিন্তু সরকারের কিছু আমলা, কিছু অসাধু ব্যবসায়ী, তাদের যৌথ সিন্ডিকেটের কারণেই বাজারে পণ্যের দাম বাড়তেছে। নাইলে আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারি না যে একটা লেবুর দাম 20 টাকা, 15 টাকা। আরেকটা কথা বলতে চাচ্ছি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে, তো সেই পণ্যগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার দামও বাড়ানো হয়েছে, আবার পরিমাণও কমানো হয়েছে। গরুর মাংস বিশেষ করে দাম বেড়েছে গতবারের থেকে বোধহয় 50-60 টাকা, তো পরিমাণও কমেছে। তো এই ব্যাপারে আসলে আপনাদের কি পরামর্শ আছে? আর নিম্ন আয়ের মানুষের জন্য এটা আসলে কতটুকু ভোগান্তি বলে আপনার মনে হয়? নিম্ন আয়ের মানুষেরা তো এই বাজারে গিয়ে পণ্য পাবেও না, আবার মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও এখানে গিয়ে লাইন দিয়ে আনতে পারে না। বড়লোক যারা, তাদের কথা বাদ দিলাম, সরকারের যেখানে পণ্যের পরিমাণ আরো বাড়ানোর দরকার সেখানে সরকার কমেছে। দাম বাড়ছে, পণ্যের দাম কমেছে। একটা কথা আছে না, বলছিল আর কি যে ডাইল পাতলা কেন, ডাইল আর একটু বাড়িয়ে দেন। ডাইল বাড়বে না, কিন্তু পানি বাড়তে পারে। তো আমাদের এখানে এরকম হয়েছে যে দাম বাড়ছে কিন্তু পণ্যের পরিমাণ বাড়ে না। আচ্ছা, শেষ প্রশ্ন যে আপনারা তো আসলে জানতেন যে রমজান আসলেই পণ্যের দাম বেড়ে যায়, তো এক্ষেত্রে দেখা যায় আপনাদের এবার আসলে নতুনত্ব বা স্পেশাল কোন পদক্ষেপ ছিল, আর সেগুলো কি কার্যকর হওয়ার ফলে কি কোনো ফলাফল এসেছে? হ্যাঁ, ফলাফল তো। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আসলে কতটা তৎপর সেটা জানাবেন? ভোক্তা অধিদপ্তরে আমি ধন্যবাদ জানাবো। ভোক্তা বর্তমান ডিজি যিনি আছেন বা আরো তাদের সাথে যারা সহযোগী আছে, তারা কিন্তু বাজারে মনিটরিং এ তাদের একটা মাত্র সংগঠনে আছে, অধিদপ্তর আছে, যে অধিদপ্তর বাজারে গেলে পাওয়া যায়, তারা রাতে দিনে তাদেরকে পাওয়া যায়, এবং তাদের একটা লিমিটেশন আছে, তাদেরও লোকবলের সমস্যা আছে, কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের মতো তারা হাত গুটিয়ে বসে থাকে না। এই জন্য ভোক্তা অধিদপ্তর বাজারে আছে বলেই কিন্তু এখন পর্যন্ত পণ্যের দাম, নাইলে আমি বুঝতে পারলাম না 120 কার্টুন কালকে উদ্ধার করা হয়েছে, এবং 5 জনকে ওইখানে আনা হয়েছে অফিসের মধ্যে। তার প্রত্যেকেই আপনার তোবা করে গেছে, আর এটা করবে না কারো কাছে। এমন দেখা গেছে যে মানে পণ্য এমনভাবে রাখা হয়েছে যে ত্রিপল দিয়া ঢাকা রাখা আছে। জনাব হুমায়ুন কবির, আমাদের সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আশা রাখবো যে আপনারা তৎপরতা চালাবেন এবং জনভোগান্তি যাতে দূর হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রমজানের বিভিন্ন পণ্য এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে, এবং সেজন্য আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে এসে যুক্ত ছিলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। রমজান সামনে রেখে দোকানে তোলা হয়েছে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস সহ হরেক রকমের পণ্য, কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে সব। আগুনে রাখা এবং দোকানে রাখা টাকাও আগুনে পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 3:30টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্টে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:42 মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভুক্তভোগীরা বলছেন, রমজানকে সামনে রেখে বহু টাকার মালামাল আনার পাশাপাশি অনেকেই নগদ টাকা রেখেছিলেন দোকানে, যার সব পুড়ে ছাই। কালকে 2 লাখ টাকার মাল আনছে দোকানের মধ্যে, আজকে সব শেষ। সবার ইউজ পরিমাণ মাল ভাই, যেরকম মাছ, কাঁচা বাজার, মুরগি, গোস, এবারে মুদির বাজার ভাই, সবাই ভরপুর মাল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত কি না তা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বিদেশি ঋণের দায় শোধে ব্যয় হয়েছে
241 কোটি 89 লাখ ডলার। এ সময় বাংলাদেশকে ঋণ এবং অনুদান দেওয়ার প্রতিশ্রুতি 67.2% কমে নেমেছে 235 কোটি 9 লাখ ডলারে। কমেছে প্রতিশ্রুতি ঋণ এবং অনুদানের অর্থ ছাড়ও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, সরকারি বেসরকারি মিলিয়ে চলতি অর্থ বছরে বিদেশি ঋণের দায় শোধে মোট 24.5 বিলিয়ন বা 2,450 কোটি ডলার প্রয়োজন। এর মধ্যে গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে শোধ করেছে 241 কোটি 89 লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় 29,005 কোটি 11 লাখ টাকা। এর মধ্যে ঋণের মূল অর্থ 154 কোটি 49 লাখ ডলার আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে 87 কোটি 40 লাখ ডলার। এক বছর আগের তুলনায় এ সময় ঋণ পরিশোধ বাবদ সরকারের ব্যয় 30.27% বাড়লেও ব্যাপকভাবে কমেছে ঋণ ও অনুদান পাওয়ার প্রতিশ্রুতি। ইআরডির হিসাব গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে প্রকল্প সহায়তা হিসেবে 203 কোটি 89 লাখ ডলারের ঋণ ও 31 কোটি 20 লাখ ডলার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 67.2% কম। এ সময় খাদ্য সহায়তায় কোনো অর্থায়নের আশ্বাস দেয়নি কোনো দেশ ও বিদেশি সংস্থা। এই সময়ে কমেছে প্রতিশ্রুত ঋণ ও অনুদানের অর্থ ছাড়ও। 2023-24 অর্থ বছরের প্রথম 7 মাসে ঋণ বাবদ 421 কোটি 36 লাখ ডলার ও অনুদানের 18 কোটি 49 লাখ ডলার অর্থ ছাড় করেছে বিদেশি দাতারা। সেখানে চলতি অর্থ বছরের এ সময়ে ঋণের অর্থ ছাড় 13.04% কমে নেমেছে 366 কোটি 40 লাখ ডলারে। অবশ্য অনুদানের অর্থ ছাড় 48.67% বেড়ে দাঁড়িয়েছে 27 কোটি 50 লাখ ডলারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না থাকতেও রাজধানীতে দেদারসে চলছে রুফটপ রেস্টুরেন্ট। প্রশাসন বলছে রাজনৈতিক কারণে এতদিন ব্যবস্থা নেওয়া না গেলেও এবার দ্রুতই মাঠে নামবেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দায়সারা নয়, প্রয়োগ করতে হবে কঠোর আইন। মেহেদী হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় 100 খানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে সব। ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওইরকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরো জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে, যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায় মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা এবং মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। এর মধ্যে জাল এবং নৌকা নিয়ে তীরে ভিড়তে শুরু করেছেন জেলেরা। এই মুহূর্তে মেঘনা পাড়ে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, জাটকা সংরক্ষণের জন্য দেশের যে 6টি অভয়াশ্রম আছে তার মধ্যে 5টি অভয়াশ্রমে আজ মধ্যরাত থেকে পরবর্তী 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ আছে। তো চাঁদপুরে যে বিশাল পদ্মা মেঘনা আছে তার মধ্যে আমরা যদি বলি চাঁদপুর জেলার সব শেষ উত্তর যে অংশটি আছে সেটি হলো যে শার্টনল এবং এই কে অভয়াশ্রমের চাঁদপুর পেরিয়ে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত আরও গড়ে বলতে যেতে পারে যে প্রায় 100 কিলোমিটার এলাকা এই অভয়াশ্রমটি। তো বিশাল এই অভয়াশ্রমটির পাশে কিন্তু শরীয়তপুরের পদ্মা নদীতে আরও
20 কিলোমিটার আরেকটি অভয় আশ্রম আছে। তো আমার চাঁদপুরের এই যে অঞ্চলটি আছে এখানে আসলে এই মুহূর্তে আমরা যদি বলতে পারি যে কিছু কিছু মাছ ধরা নৌকা এর মধ্যে কিন্তু নদী তীরে ভিড়েছে এবং এই নদী তীরে ভিড়ার পর কিন্তু অনেক জেলেকে আমরা দেখছি যে অনেকটা অলস সময় পার করছেন এবং জেলেদের একটা বড় অংশ আমাকে জানিয়েছে, অনেকের সঙ্গে আমি যখন কথা বলছিলাম তারা জানিয়েছে যে আসলে তাদের যে খাদ্য প্রণোদনার জন্য যেই চাল বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 40 কেজি হারে, সেই চালটি এখনো তারা হাতে পাননি। মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন গতকালই কেবলমাত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যারা কর্মরত কর্মকর্তা আছেন, অর্থাৎ জনপ্রতিনিধি ছাড়া যে প্রশাসক দিয়ে ইউনিয়ন পরিষদগুলো চলে সেই ইউনিয়ন পরিষদগুলোতে অর্থাৎ নদী তীরবর্তী যেই এলাকাগুলোতে জেলেরা তালিকাভুক্ত আছেন সেই জেলেদের জন্য চালটি কেবলমাত্র গতকাল বরাদ্দ মেলেছে। তো সেই চালটি এখন গুদামঘর থেকে উত্তোলন করা হবে, তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেই চালগুলো বিতরণ করা হবে জেলেদের মধ্যে। তো জেলেরা জানিয়েছে আসলে এই যে 2 মাস তার মধ্যে কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এবং সেই রমজান মাসে তারা যেহেতু গোটা মাস এবং তার পরবর্তী আরো একটি মাস অর্থাৎ মার্চ এপ্রিল এই 2 মাস তারা পুরোপুরি বেকার থাকবেন। সেই ক্ষেত্রে যারা প্রান্তিক জেলে আছে তাদের আসলে জীবন জীবিকার উপর বড় ধরনের একটা চাপ পড়বে, অর্থাৎ তাদের এই সময়টা আসলে অনেকটা ধার দেনা করে তাদের জীবন চলতে হবে। আর জেলেরা জানিয়েছেন তারা যদি এই মুহূর্তে চালটা পায় অন্তত চাল দিয়ে হলো তাদের কিছুটা হলে সংসারের কষ্ট লাঘব হবে। তো চাঁদপুরের সরকারি তালিকায় কেবলমাত্র 40,005 জন জেলে 40 কেজি হারে এই 2 মাস ছাড়াও তার আগের 1 মাস এবং পরবর্তী 1 মাস 4 মাস তারা চাল পাবেন। এই ছিল আমার কাছে চাঁদপুরে 2 মাসে জাটকা সংরক্ষণে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের মেঘনাপাড়ে। আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার বসুন্ধরা সিটি শপিং মলে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি। এ সময় আমিন জুয়েলার্সের সঙ্গে নতুন পথ চলার অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান জয়া আহসান। তিনি ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগত মান এবং ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, গ্রাহক এবং গহনা প্রেমীদের জন্য এক্সক্লুসিভ কালেকশনের প্রদর্শনী ছিল। প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর বনানীতে প্রিন্সটেক ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তিতে সই করেন প্রিন্সটেক্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার ওমর বিন আজিজ বেগ এবং সিয়াম আহমেদ। এ সময় আজিজ বেগ জানান, জনসাধারণের চাহিদার উপর ভিত্তি করে প্রিন্সটেক ইন্ডাস্ট্রিজের বাজারে নিয়ে এসেছে গুণগত এবং মানসম্মত সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, হাই স্পিড ফ্যান এবং নেট ফ্যান। পাঁচ দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। এবার ভরিতে কমানো হয়েছে 2,403 টাকা। নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকায় প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,50,967 টাকা। প্রতি ভরি 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,44,097 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির দাম 1,23,510 টাকা এবং প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,01,722 টাকা। চলতি ফেব্রুয়ারি মাসে টানা 5 বার বাড়ানোর পর 2 দফায় দাম কমালো বাজস। কানাডা এবং মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প। এদিকে এই সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়ন। আবারও বাণিজ্য নীতিতে কড়া অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানান, চীন থেকে আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এছাড়া পারস্পরিক শুল্কের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ওপরও 25% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। 2 এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক শুল্ক। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 25% শুল্ক কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানায় ইইউ। বৃহস্পতিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, শুল্ক আরোপ করলে কঠিন জবাব দেবে তার দেশও। তবে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে না চাইলেও দেশের অর্থনীতি রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অটোয়া। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক কার্যকর
কার্যকর হলে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের দাম বাড়তে পারে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। ট্রাম্পের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তবে তা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বিশাল অস্থিরতা তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কাকলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রমজানের আগ মুহূর্তে বেড়েছে মাছ ও মুরগির দাম, বাড়তি লেবু, শসা ও বেগুনের দরও, কমতির দিকে খেজুর, ছোলা ও চিনি। আজ থেকে শুরু সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি। শেওড়াপাড়ায় গভীর রাতের আগুনে পুড়ল কাঁচা বাজার, রমজান সামনে রেখে তোলা মালামাল পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এবং অনুমোদন ছাড়াই ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের ছড়াছড়ি, এতদিন রাজনৈতিক কারণে নেওয়া যায়নি ব্যবস্থা, এবার বন্ধ করতে অভিযানে প্রশাসন, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।